এই যে পেয়ারা বড় হয়ে গেছে, এটা আমরা কিছু একটু সাদা অংশ ভাব হয়ে আসতেছে। এটা আপনার 15 কি 20 দিন করে পেয়ারার নাম। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে একটা জোয়ার আইতেছে, আর জোয়ার আসে নাই, এই যে এটা আমরা এটা একটু এই যে এই দুগাটা ভাঙ্গা দিব, ভাঙ্গার পরে এর থেকে আমরা দিয়ে জ্বালাবো, ওই যে কুচি কুচি আইবো, ওই কুচি থেকে আপনার এই ফুলের জোয়ারটা। আচ্ছা, মানে এটা তাইলে পরবর্তীতে আসবে। এটা সিস্টেম আছে, আমরা কিছু জায়গা জায়গা আছে আপনার ওই দেখুন এই যে একটা এই যে এটা আমরা ঘুরে ঘুরে কিছু এই যে 2-4 দিন পরে ভাঙ্গা দিব, এইগুলা ভাঙ্গা দিব। ভাঙ্গার পরে আমরা একটু কুচি জ্বালাবো, কুচি থেকে আপনার ওই পেয়ারার জোয়ারটা। গত বছর ধরেন আমি মোটামুটি একটা হিসাব করছিলাম, খাতা থাকে, আমি 2 বাগানে মিলা 1 কোটির উপরে ছিল বেচা আর কি। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মধুপুরে, যেখানে 36 বিঘার একটি পেয়ারা বাগান রয়েছে আব্দুল লতিফ সরকারের। এর পাশাপাশি তার আরও একটি 50 বিঘার পেয়ারা বাগান রয়েছে ময়মনসিংহের মুক্তাগাছায়। এই দুটি পেয়ারা বাগান থেকে তিনি প্রতি বছর বিক্রি করছেন 1 কোটি টাকার বেশি পেয়ারা। চলুন আজকে আমরা পেয়ারা চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মধুপুর উপজেলার বাঘাডোবা একটি পেয়ারার বাগানে। এটি একটি থাই 3 জাতের পেয়ারা বাগান। এই বাগানটি প্রায় 36 বিঘার এবং এই বাগানের এখন যিনি দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছে আমাদের বিশ্বজিৎ দাদা। দাদার সাথে একটু আমরা শুরুতে পরিচয় হয়নি। দাদা, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি এই পেয়ারা চাষ বা এই পেয়ারার বাগানের এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত আছেন কত দিন যাবত? আমি এই মালিকেরও বর্তমানে 12 বছর, বাগান 5-6 বছর বাগান, পেয়ারার বাগান। এই পেয়ারাগুলো আপনার কবে নাগাদ আপনারা হারভেস্ট করতে পারবেন? এই পেয়ারা কিছু আছে আপনার 20-22 দিন পরে আসবো, আর বাদ বাকি আমরা 1-1.5 মাস এরকম নামবো। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার বিক্রি করেন কোথায়? বিক্রি এখানে পাইকারি দরেও নেয়, আবার বর্তমানে আপনার শেরপুর দেই, ময়মনসিংহ দেই, আপনারা এখান থেকে পাঠাই দেন। আচ্ছা, এই বাগানটা তাহলে কত বিঘা? এনে 36 বিঘা। আচ্ছা, ওনার আরো বাগান আছে? আরো বাগান আছে, এটা আমাদের মুক্তাগাছা। আচ্ছা, সেটা কত বিঘা? মানে পেয়ারা আছে 50 পাখি। আচ্ছা, 50 পাখি। তাইলে তো মোটামুটি দেখা যাচ্ছে যে 80 বিঘার মতো ওনার পেয়ারা বাগান। হ্যাঁ প্রিয় দর্শক, ওনার নামটা কি জানো? আচ্ছা, আব্দুল লতিফ ভাইয়ের যে পেয়ারা বাগান, সেখানে আমরা কথা বলছি বিশ্বজিৎ দাদার সাথে। আচ্ছা দাদা, তাইলে আমরা একটু বাগানের সামনে একটু আগাই। আচ্ছা দাদা, পেয়ারা চাষের যে বিষয়গুলো আসতেছে, পেয়ারা চাষের আপনার হচ্ছে মেইন প্রতিবন্ধকতা কি, মানে কি ধরনের রোগ হয় এখানে? রোগ এটা তো ভালো নাম জানি না, তারপরে আমরা একটা এই যে এখানে আছে একটু আগে দেখা গেল যে গোল দাগ, এই যে এই রোগটা আমার মারাত্মক, এই ছত্রাক। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি নষ্ট হয়ে যাবে? এটা নষ্ট হয়ে যাবে, এটা বেচার কোনো থাকবে না। আচ্ছা, আজকে এই ছত্রাকনাশক বীজ দিলাম, তার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর বাইরে আর কোনো রোগ হয়? এর বাইরে আমাদের অন্য কোনো রোগ নাই, শুধু আমাদের এই যে পাতা নষ্ট করে একটা মিলিবাগ সাদা রোগ থাকে। আচ্ছা, এটাই আছে। তাও এটাও আজকে ঘুরে ঘুরে দেখলাম সেটা সারে নাই, বৃষ্টির কারণে থেকে গেছে। মানে যে কীটনাশকটা দিছিলেন বৃষ্টির জন্য সেটা আসলে কোনো কাজে আসে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পেয়ারা চাষের আসলে মানে যে জাতটা, এখন আপনারা আসলে কোন ধরনের জাতের পেয়ারা বেশি করতেছেন? আমরা এখানে সবগুলা আমরা 3 জাতের, থাই 3 এটাই আছে, আর কিছু কিছু মিশ্র আছে, আমরা 5 জাতের আছে। আচ্ছা, এইটার আসলে 3 যেটা থাই 3, এটার আসলে সুবিধা কি? এটা আপনার যে সমস্ত গোল্ডেন এজ বলে ওইটার সাথে এটা ভালো মানের, আপনার খাইতে মিষ্টি আছে। তারপরে আপনার আজকে যদি জিনিসটা তোলা হইলো আপনার 1 সপ্তাহ পর্যন্ত বাজারে তোলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে এই সুবিধাটা বেশি। আচ্ছা, তো মধুপুর তো আপনার হচ্ছে আনারসের জন্য খুবই বিখ্যাত, সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি আনারস হয় মধুপুর। মোটামুটি সবগুলো আমরা মনে করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা মানে এখানে পেয়ারা করার উদ্দেশ্যটা কি ছিল? পেয়ারা মালিক তো আমার সবগুলো আগে কলা চাইছিল, কলা তো আপনার হয় না, ভাইরাসে সব নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই বছর আপনি কলা মোটামুটি 20,000-এর মতো আছে, গত বছর আছিল, এটা আপনি নষ্ট হয়ে গেছে। তারপরে আবার এই বছর মোটামুটি আছে, তাও যে সবজি কলা যেটা আপনার প্রায়শই নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া পেয়ারাতে তেমন একটা নাই, ভালোই ফলন থাকে। আচ্ছা, বাজারটাও মোটামুটি মনে হয় ভালো থাকে? ভালো, মোটামুটি এই বর্তমানে বাজার ভালো ছিল। হ্যাঁ, গত বছর আপনি বাজার ভালো পায় নাই। আচ্ছা,
এই কারণে এই পেয়ারা রাখা হয় না, দুই একটা যে আপনি পলি করা হয়েছে, কিছু কিছু একটা রাখা হয়েছে। এই পেয়ারাগুলো আপনার হচ্ছে মানে কয় মাস থাকে বাগানে, মানে আপনার হারভেস্টিং কতদিন করতে পারেন? আপনার ধাপে ধাপে থাকে, আমরা তো আপনার শুরু হয় কখন থেকে, কি মাস থেকে? অনেক বাগানে তো আপনার এই বেচাকেনি চলতেই আছে। আচ্ছা, আর আমরা ওই ফলনটা রাখা হয় নাই। হ্যাঁ, এই কারণে এখানে নাই এবার। আচ্ছা আচ্ছা, এই যে দুই একটা দেখতেছেন পুলি করা, এইটাই তার নাম। তো এখন বর্তমানে আপনার 15-20 দিন পর কিছু কিছু নাইমে আবার। আচ্ছা, এই যে পেয়ারা বড় হয়ে গেছে, আমরা কিছু একটা সাদা অংশ ভাব হয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার 15-20 দিন পরে পেয়ারার নাম। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা কি চাইলে ইচ্ছে করে কোনো ইয়ে করতে পারেন যে আপনারা কখন পেয়ারা রাখবেন রাখবেন না, এরকম কোনো বিষয় থাকে এরকম যে চাইলে মানে যে পেয়ারা যে একটা মৌসুম বা পেয়ারা যে একটা সিজন, মৌসুম, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা আপনারা কি চাইলে একটু ইয়ে করতে পারেন, এদিক সেদিক করতে তাহলে পারেন? আপনি যে একটা ধরেন, এই যে একটা জোয়ার আইতেছে হ্যাঁ হ্যাঁ আর জোয়ার আসে নাই, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, আমরা এটা একটু এই যে এই দুগাটা ভাঙ্গা দিব। হ্যাঁ, ভাঙ্গার পরে এর থেকে আপনি দিয়ে জ্বালাবো, ওই যে কুচি আইবো, ওই কুচি থেকে আপনার এই ফুলের জোয়ারটা। আচ্ছা, মানে এটা তাইলে পরবর্তীতে আসবে। এটা সিস্টেম আছে, আমরা কিছু জায়গা আছে আপনার ওই দেখুন এই যে একটা হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমরা ঘুরে ঘুরে কিছু এই যে 2-4 দিন পরে ভাঙ্গা দিব, এগুলো ভাঙ্গা দিব। ভাঙ্গার পরে আমরা একটু কুচি জ্বালাবো, কুচি থেকে আপনার ওই পেয়ারার জোয়ারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এমনিতে আপনার 1 বিঘা জায়গাতে আপনারা হচ্ছে কি পরিমাণ পেয়ারা গাছ লাগাইতে বলেন, বা একটা আনুমানিক কেমন পেয়ারা গাছ লাগানো হয়? এরকম আপনার 250, আবার কোনো 250 বেশি, 250-250-র মতো, আবার 280 আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার যখন পেয়ারার চাষটা আপনারা যখন শুরু করেন, সেখান থেকে তো দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হয়, পরিচর্যার ব্যাপার আছে, বা এই যে এতগুলা পেয়ারা এটার প্যাকেজিংয়ের ব্যাপার আছে, সংগ্রহের বিষয় আছে। তো এখানে যারা কাজ করে তাদেরকে আপনারা মানে কি তখন ফল সংগ্রহের সময় নিয়ে থাকেন, নাকি হচ্ছে তারা একদম মানে পার্মানেন্ট ভাবে কাজ করে? পার্মানেন্ট ভাবে আপনার 25-26 জন আছে পার্মানেন্ট। আপনার তাদেরকে মাসিক ভাবে বেতন দেন নাকি দিন ভাবে? দিন হিসাবে কত টাকা করে দেন? 500 টাকা করে দেন। আচ্ছা, তো এই যে এখানে 36 বিঘার একটা বিশাল পেয়ারা বাগান, এই পেয়ারা বাগান থেকে আসলে আপনাদের একটা আনুমানিক যে মানে প্রত্যেকটা বিঘা প্রতি বিঘা থেকে বা পাখি থেকে আপনার কি পরিমাণ পেয়ারা আপনারা সংগ্রহ করতে পারেন? বাকি তো আপনার 150-200 মন এরকম তো আছে। 150-200 মন। এবং এখানে বেশি হয়, বেশি হলে আপনার ওটা থাকে না। আপনার ওই যে ডাক্তার দেখালাম আপনার বাইরে, ওরা এখানে অনেকগুলা মার যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে তাইলে আপনার 150-200 মন থাকে এরকম। তো সেই ক্ষেত্রে আপনার এক পাখিতে আপনার হচ্ছে যে 150-200 মন পান। এই মানে যদি স্বাভাবিক একটা বাজার থাকে, সেই ক্ষেত্রে এই 1 মন পেয়ারা কত দামে বিক্রি করতে পারেন আপনারা? 1 মন বর্তমান বাজার তো আমরা তো এনে পেয়ারা নাই, তারপরে বর্তমান বাজার চলতেছে 1400-1500 টাকা ক্ষেতের মধ্যেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এরকম কোনো আপনার একটা ধারণা বা আইডিয়া আছে যে 1 বিঘা বা 1 পাখি থেকে কেমন খরচ হতে পারে বা কেমন প্রফিট আসতে পারে? আপনি ধরেন লাখের উপরেই পড়ে 1 বিঘাতে। কারণ আপনার এই পেয়ারা বাগানের কাজটা দেখাও যাব না যে কাজ কতটুকু হইলো। সারাদিন আপনি 10টা গাছের মধ্যে একজন লোক থাকতে পারবে। হ্যাঁ, এরকম। আর কলা বাগান হইলে আপনি একা লোকে আপনার 20 পাখি জমি আপনার আবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ারা বাগান এটা হয় না। এই যে আজকে আপনার এক বাগানে আছে 13 জন, এই বাগানে আছে মনে হয় কি আজকে 12 জন মনে হয় না, 11 জন। তারপর কাজ দেখা যাইতেছে ভাগ করে দিচ্ছে, ওই পাশে দিচ্ছে আরেক বাগান আছে, মানে আমাদের গাছ ডালগুলো বাঁধছে, পেয়ারা গাছের ডালগুলো বাঁধতে আছে। সকাল থেকে বাঁধছে আপনার এক লাইনই তুলবার পারেন, এরকম অতিরিক্ত খরচ ওইটাই বেশি। আর আপনার মেডিসিনের দাম বেশি, অতিরিক্ত বেশি। আমি নিজে মাঝে মাঝে নিয়ে আসি। এই যে যখন পেয়ারা গাছগুলো ছোট ছিল তখন কি এখানে কোনো সাথী ফসল হিসাবে কোনো কিছু করতে পারছেন, নাকি আপনারা শুধু পেয়ারাই ছিল? এর মধ্যে আসলে পেঁপে গাছ আছে, প্রথম বছর পেঁপে ছিল, তারপর থেকে আর এখন আর পেঁপে টেপে নাই। আচ্ছা, বুঝতে পারলাম। আর আপনার হচ্ছে তো সেই ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে 1 বিঘা থেকে যদি 1 লক্ষ টাকার মতো খরচ হয়, সেক্ষেত্রে ওখান থেকে কি পরিমাণ বিক্রি করতে পারবেন একটা ধারণা? আপনার 1.5 লাখ। আচ্ছা, তার মানে সেক্ষেত্রে আমরা একটা ধারণা করতেছি যে যদি ফলন ভালো হয় এবং বাজার আশানুরূপ থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে বিঘা প্রতি 50,000 টাকা বা এরকম একটা প্রফিট আসবে বলে আশা করি। এর মধ্যেও তো অনেক
ধরনের আপনার হচ্ছে দুর্যোগ বা রোগ বালাই এগুলো তো আছে। গত বছরই আপনার 9 লক্ষ টাকা হিসাব করছে মালিকে, 9 লক্ষ টাকা মানে আপনার কামলা খরচ মেডিসিনের খরচ আছে আপনার 5 লাখ পর্যন্ত বেচা ওঠে। এটা আমার কাছে হিসাব আছিল, 5 লাখ ওঠে নাই সম্পূর্ণ। আপনার যে এই যে সরকার পতন বেচা কিনি নাই, খায় নাই, গাছের নিচে পইরা আপনার বইরে বইরে আছে। আচ্ছা, এখানে যে 36 বিঘা যে জমি, এটা কি লিজ নেওয়া? লিজ নেওয়া। এইদিকে কেমন 1 বিঘা জমি লিজ নিতে কেমন টাকা? 12,000 বছর। তো একসাথে এত বিঘা জমি পাওয়া যায়? মানে এটা পাওয়া যায় না, বর্তমানে পাওয়া যায় না। এটা কিছু কিছু যারা জমি বেশি, এরা আপনার এনকে জমি আপনার 4-5 জনের জমি আছে। হ্যাঁ, 5 জন মিলে এই জমিটা দিছে মালিকের নিচে। এটা কত বছরের ইয়েতে নেওয়া আছে? প্রথম ওই পাশেটা আপনি 10 বছর নামে লিস্টে নেওয়া ছিল, এটা 4 বছর 2 বছর এরকম ভাগে ভাগে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তাইলে এইবার আপনারা কেমন আশা করতেছেন যে সবকিছু মিলায় ফল গাছে আসা বা বাজার সবকিছু মিলায় কেমন ধারণা করতেছেন? যে আমি তাহলে ভালোই মনে হইতেছে, আপনার ফলনও মোটামুটি ভালোই দেখা গেছে। এটা হ্যাঁ, এই যে এই গাছটাতে যদি আমি দেখাই, প্রচুর পেয়ারা আছে কিন্তু এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই দেখতেছি, যদিও আকারে ছোট। যেমনটা দাদা বলছিলেন যে হারভেস্টিং এ আরো একটা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। আরো কতদিন লাগবে বললেন আপনি দাদা? আমরা কালকে থেকে আমরা এটা পলিশ শুরু করব। পলিশ শুরু হইলে তারপরে আপনার 1 মাসের মধ্যে এটা পেয়ারাটা নেমে যাবে আশা করতেছেন, তাই না? আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই যে দীর্ঘ সময় আমাদের সাথে থাকলেন এবং এই যে পুরোটা বাগান ঘুরে দেখেন। আসলে দর্শক, বাগানটা অনেক বড়, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, পুরোটা বাগান আসলে ঘুরে দেখানো সম্ভব না। আর আসলে একই ধরনেরই গাছ, যার কারণে আমি আর বেশি ঘুরে দেখাচ্ছি না আপনাদেরকে। যতটুকু দাদা আশা করি যে মোটামুটি বিস্তারিত বলেছেন। তারপর আমি দাদার থেকে আরেকটু শুনবো, সেটা হচ্ছে দাদা, যারা আসলে কৃষিতে আসতে চাচ্ছে, বিশেষ করে একটা তরুণ, একটা আমাদের যে একটা শিক্ষিত একটা প্রজন্ম আছে, যারা বিভিন্ন কৃষির সাথে সম্পৃক্ত হতে চায়, সেটা ফল বাগান হোক বা আরও যে ধরনের পশু পাখি পালন থেকে শুরু করে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু একটু বলতেন যে আসলে কৃষিকাজে সফল হতে গেলে আসলে কোন বিষয়গুলা দেখতে হবে? ভাই আসলে মনে করি লেখাপড়া কইরা চাকরি লেগে পাশে দৌড় না পাইরা মোটামুটি নিজস্ব কিছু করলে ওটাই ভালো। এই যে এখানে অনেকগুলো ছেলে লেখাপড়া করতে আছে, আপনার অনেকে ইন্টারমিডিয়েট পাস করে আইরাও আপনার এনে কাজ করতেছে, আবার লেখাপড়া করতেছে, ওরাও কিছু করার চেষ্টা করতেছে, অভিজ্ঞতা নিচ্ছে, হয়তো ভবিষ্যতে তারা নিজেরাই বাগান করবে। চাকরি পাশে সারাদিন ধরে লাভ কি? আপনার এই 10-20 হাজার বেতনে কি সংসার চলে? হ্যাঁ, আর এরকম একটা বাগান থেকে এই যে যেটা বললেন যে 36 বিঘা, তো বিঘা প্রতি যদি সবকিছু বাদ দিয়ে আপনার হচ্ছে আপনার 50,000 করেও থাকে, আমরা তারপরেও তো একটা মানে তার চেয়েও তো কমেও যদি আমরা চিন্তা করি, তাহলে মিনিমাম তো আপনার 15 লক্ষ টাকা এখান থেকে একটা প্রফিট আসবে আশা করছি। গত বছর ধরেন আমি মোটামুটি একটা হিসাব করছিলাম, খাতা থাকে, আমি 2 বাগানে মিলা 1 কোটির উপরে ছিল বেচা আর কি। আপনার তারপর তো টাকা যাবে আছে মালিকের কাছে দেওয়া, খরচ কতটুকু হয়েছে আবার আপনার লাভ কতটুকু হয়েছে আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। মানে যাই হোক, এরকম বড় করে যদি তো সবাই করতে পারবে না, শুরুতে আস্তে আস্তে করবে। তবে যদি সুন্দর করে পরিকল্পনা ভাবে করতে পারে, তাহলে সব ধরনের কৃষিতেই যে লাভ আছে, এটা আসলে অস্বীকার করার জায়গা নেই। ইচ্ছা থাকলে সবই হয়। হ্যাঁ, এটাই, ইচ্ছা মনোবল লাগে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম টাঙ্গাইলের মধুপুরের আব্দুল লতিফ বিশ্বাসের পেয়ারা বাগান থেকে। আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বদেশ এগ্রোর সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।